আমরা যথারীতি দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলেছি। এটা খুব সোজা জিনিস যে শব্দের অন্তত 99% শব্দে হাইফেন থাকবে, শব্দের মাঝে ও যোগ করতে হবে। যেমন মা বাবা, মা ও বাবা, হাঁস মুরগি, হাঁস ও মুরগি, বই খাতা, বই ও খাতা, বা খাতা কলম, খাতা ও কলম। এটা সবার জানা রয়েছে। আমরা বলেছি ইতোমধ্যেই, আগের পার্টে বলেছি যে অলুক দ্বন্দ্ব হচ্ছে যে কটা শব্দ থাকবে প্রত্যেকটিতেই কি থাকবে? বিভক্তি থাকবে। যেমন জলে, স্থলে, অন্তরিক্ষে। জলে এ, স্থলে এ, অন্তরিক্ষে এ, দেশে বিদেশে। তাহলে দেশে এ, বিদেশেও এ, তাহলে বিভক্তি রয়েছে। আর বাকি যেটুকু আমি আলোচনা করিনি, 21 বাংলা ব্যাকরণ, আমি আগের পাঠও দেখিয়েছি বইটি। শতভাগ যদি আমরা গ্যারান্টি দিতে নাও পারি, হ্যাঁ, কোনো বিশ্ববিদ্যালয়ে তো শতভাগ এখান থেকে আসবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় তথা যেগুলো খুব ক্রিটিক্যাল কোশ্চেন করে, সেখানেও অন্তত 98% এখান থেকে আমরা গ্যারান্টি দিচ্ছি। আর কিছু পড়ার দরকার নাই, কিছুই নয়। এই 21 বাংলা ব্যাকরণ অথেন্টিক, কোনো লেকচার শিট নয়। সকল কোচিংয়ের লেকচার শিট এক টেবিলে এনে, সকল কোচিংয়ের যত বই আছে বাংলাদেশে, যত ব্যাকরণ আছে সব এক টেবিলে এনে, সেগুলো থেকে একেবারে জিস্ট বিষয়গুলো নিয়ে লেটেস্ট এই বইটি রচনা করা হয়েছে। তাই এইটির উপর শতভাগ নির্ভর করতে হবে। এই নির্ভরতা নিশ্চয়তা আমরা দিচ্ছি। প্রথম পত্রের ক্ষেত্রে এই বইটি আমি আগের পাঠও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। এটির উপরে আমরা নির্ভর করব। এই বইটা আদ্যপান্ত পড়তে হবে, এই বইটা আদ্যপান্ত পড়তে হবে। এই দুটোকে আদ্যপান্ত পড়তে পারলে অন্তত পরীক্ষায় যে নম্বর পেলে চান্স হবে, ভালোভাবে চান্স হবে, সেটার গ্যারান্টি, একবার শতভাগ গ্যারান্টি। তবে পড়তে হবে। আমি বইটা টেবিলে রেখে দিলাম আর শতভাগ গ্যারান্টি, তা তো আর হতে পারে না। এখন আসছি আমরা দ্বিগু সমাস। দ্বিগু সমাসের একেবারে সহজ করে বুঝতে গেলে সংখ্যা যত, জিনিস তত, এটা মনে রাখতে হবে। সংখ্যা যত, জিনিস তত। আর ব্যাস বাক্যে কি থাকবে? ব্যাস বাক্যের শেষে সমাহার। এটা আমরা সবাই জানি, কিন্তু এটা জানি না সংখ্যা যত, জিনিস তত। এটা আমি বলে দিচ্ছি কিরকম। এই যে দেখো, দ্বিমত সমান সমান দুই, দুইটা মত আছে এখানে। দ্বি মানেও দুই, দ্বিমত মানেও দুই, দ্বিমতেও দুটি। আমরা যদি বলি এখন যদি বলি ত্রিভুজ সমান সমান 3, মানে 3টি ভুজ এখানে আছে। এখন যদি বলি চতুর্ভুজ, 4টি ভুজ আছে। যদি বলা হয় ষড়ঋতু, তাহলে 6টি ঋতু ওখানে আছে। নবরত্ন বললে, নব মানে 9, তাহলে 9টি রত্ন সেখানে আছে। 10 দিক বললে 10কেই বুঝি আমরা। আমরা পঞ্চপাণ্ডব বলে আমরা পঞ্চ মানে 5কেই বুঝি। আমরা যদি বলি ত্রিফলা, তাহলে 3টি ফলকেই বুঝব। যদি বলি চৌরাস্তা, 4টি রাস্তাকেই বুঝব। যদি বলি সপ্ত সাগর, সপ্ত সিন্ধু, আমরা 7টি সিন্ধুকেই বুঝব। অষ্টধাতু যদি বলি, তাহলে 8টি ধাতুকেই বুঝব। তাহলে সংখ্যা যত, জিনিস তত।
বিষয়টা আবার মনে রাখতে হবে, সংখ্যা যত জিনিস তত, সেটাকে আমরা বলবো দ্বিগু সমাস। বিস্তারিত উদাহরণ আমাদের 21 বাংলা ব্যাকরণে দেওয়া আছে। সমস্যাটা কোথায়? সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে বহুব্রীহি, এটার আরেক নাম হচ্ছে ভিন্নার্থক সমাস, অর্থাৎ সমস্ত পদে যা বলা হবে তার কিছুই বোঝাবে না, ভিন্ন একটি অর্থ বোঝাবে, অন্য একটি অর্থ এখানে মিন করবে। 1 নম্বরে আসছি বা ক নম্বরে আসছি আমরা সংখ্যাবাচক। এই যে সংখ্যাবাচক, উদাহরণ দিচ্ছি, দোনলা। এখন দোনলা মানে কি? দোনলা মানে হচ্ছে বন্দুক। দোনলা মানে 2 নয়, একটি বন্দুক সংখ্যা। দোনলা হচ্ছে বন্দুক, একটি। এখন যদি বলি চৌবাচ্চা, চৌবাচ্চা কি? চৌবাচ্চা হচ্ছে বাথটব, বাথটব, একটি। তাহলে সংখ্যার সঙ্গে মিল নেই। চৌবাচ্চা মানে কিন্তু 4টা বাচ্চা নয়। চৌরাস্তা মানে 4টা রাস্তা, কিন্তু চৌবাচ্চা মানে 4টি বাচ্চা নয়। এখন চৌচালা, এটা হচ্ছে ঘর। ত্রিশাল, এটা হলো স্থান। ত্রিশূল, এটা একটা অস্ত্র, মহাদেব শিবের হাতের অস্ত্র। একতারা, এটি একটি বাদ্যযন্ত্র। দোতারা, এও বাদ্যযন্ত্র। সেতার, এটাও বাদ্যযন্ত্র। একচালা, এটা একটা ঘর। দোচালা, এটা একটা ঘর। চৌচালা, এটা একটা ঘর। পঞ্চানন, এর মানে হচ্ছে শিব। দশ গজি, এটা হলো ধুতি। চোদ্দ শিখ, জেলখানা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সংখ্যা হলেই কিন্তু দ্বিগু হয়ে যাবে না। সাবধান, সংখ্যা হলেই দ্বিগু সমাস হবে না। সংখ্যা যত জিনিস তত হতে হবে, তাহলে দ্বিগু হবে। আর সংখ্যা আছে একটি বোঝাচ্ছে, অর্থই বদলে যাচ্ছে, এটা সংখ্যাবাচক বহুব্রীহি। খ, সমানাধিকরণ। বহুব্রীহি, এটা কি?
এটা হচ্ছে বিশেষণ প্লাস বিশেষ্য। একটু খেয়াল করো, লাল পানি মানে কি? মদ। লাল পানি। এখন লাল ঘোড়া মানে কি? আগুন। আগেরটা বিশেষণ, পরেরটা বিশেষ্য, এটা হচ্ছে সমানাধিকরণ। এখন যদি বলি লাল দালান, কি এটা? জেলখানা। জেলখানা। লালবাগ যদি বলি তাহলে এটা একটা স্থান বোঝাবে। সুতরাং এই যা যা বলেছি তার অর্থ কিন্তু বোঝায়নি। আবার এখানে বিশেষণ যোগ বিশেষ্য। এখন আমাদের বইয়ে আছে, কি আছে? নীলাম্বর। নীলাম্বর মানে হচ্ছে বলরাম, কৃষ্ণের বড় ভাই। পীতাম্বর মানে হচ্ছে কৃষ্ণ। যে এই যে অর্থ বদলে গেল, আর প্রথম পদটি কিন্তু বিশেষণ। সো এটা হচ্ছে এটা হলো সমানাধিকরণ বহুব্রীহি। এবার আসছি ব্যাধিকরণ। এটা কি? খুব সোজা জিনিস। এটা হচ্ছে বিশেষ্য যোগ বিশেষ্য। আমি প্রথমে আসছি সূর্প, দিব না, আমি দিচ্ছি বিনা পানি। এই পানি মানে হাত। তো যার হাতে বীণা আছে তিনি কে? তিনি হচ্ছে বীণা পানি দেবী সরস্বতী। এবার যদি বলি শুলো পানি, তো যার পানিতে মানে হাতে শুল আছে তিনি কে? তিনি হচ্ছে শিব, মহাদেব শিব। সুতরাং অর্থ বদলে গেছে। এখন যদি আমরা বলি বৌভাত, বৌভাত এভাবে লিখবে, বয়ৌকার নয়। বৌভাত মানে ভাত নয়, বৌভাত মানে হচ্ছে অনুষ্ঠান। এখন যদি বলি ৮০-২০, তাহলে কি হবে? ৮০ মানে হচ্ছে দাঁত, আর ২০ মানে বিষ। কিন্তু ৮০-২০ মানে হচ্ছে সাপ, সর্প। এই হচ্ছে ব্যাধিকরণ। এবার আসছি বেতিহার বহুব্রীহি। এটা কিরকম? বেতিহার বহুব্রীহি হচ্ছে সবচাইতে সোজা। প্রথমে আকার দিয়ে শেষ, আর পরে রস্যিকার দিয়ে শেষ। আকার রস্যিকার। এই যে টানাটানি, কানাকানি, চুলাচুলি। তাহলে এই যে লা আ আর চুলি, চুবিয়ে চুবিয়ে যে লড়াই, সেটা হচ্ছে চুবাচুবি।
এই হচ্ছে প্রথমটা আকার আছে টানা, আবার টানি, শেষের স্বরটা বদলে যাচ্ছে। কানা কানি, হাতা হাতি, লাঠা লাঠি, দাফা দাফি, ফাটাফাটি। এই হচ্ছে ব্যতিহার। এটা খুব সোজা জিনিস। এরপরে আলোচনায় আসছি অলুক বহুব্রীহি। এখন কথা হচ্ছে অলুক দ্বন্দ্ব আছে, সেখানে প্রতি পদে বিভক্তি। অলুক তৎপুরুষ আছে, একটি বিভক্তি। এক অলুক বহুব্রীহিটা কি? বিভক্তি যাই থাকে না কেন অর্থ বদলে যাবে, অর্থ বদলে যাবে। যেমন আমরা যদি বলি, কি বলবো, মাথায় পাগড়ি, তো অন্তস্থ বিভক্তি এখানে আছে, থাকলে কি হবে? এটা শিখ জাতিকে বোঝায়। গলায় গামছা, গলায় গামছা মানে তো বিশেষ কোনো নেতাকে বোঝায় না, অন্তস্থ বিভক্তি আছে। আমাদের দেশে এক নেতা আছে গলায় গামছা থাকে। গলায় গামছা মানে হচ্ছে শাস্তি। এই যে পায়ে বেড়ি, পায়ে বেড়ি মানে মানে কি? পায়ে বেড়ি মানে বন্দি, বন্দি। আরো কিছু ভাইটাল উদাহরণ আমি আনছি। এই যে দেখো, গায়ে হলুদ, এখানে কিন্তু এ বিভক্তি আছে। এখন গায়ে হলুদ তো একটা অনুষ্ঠান নাকি? হলুদ গায়ে মাখলেই কি গায়ে হলুদ হয়ে যায়? তুমি 20 টাকার হলুদ কিনে নিয়ে গিয়ে গায়ে মাখছো, বাথরুমে যে মেখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছো আজ আমার গায়ে হলুদ। সারা গায়ে সমস্ত অঙ্গে মাখলেও গায়ে হলুদ হবে না। গায়ে হলুদ ওই একটুখানি দিলেই হবে, সেটা অনুষ্ঠান হতে হবে। আর তুমি সারা গায়ে মেখে স্ট্যাটাস দিলে আজ আমার গায়ে হলুদ, ওটা কিন্তু হবে না। সুতরাং গায়ে হলুদ মানে হচ্ছে অনুষ্ঠান। তেমনি করে হাতে খড়ি, হাতে খড়ি এটা অনুষ্ঠান। আগেকার হিন্দুরা ঐতিহ্যবাহী পরিবারে আনুষ্ঠানিকভাবে ওই যে খড়ি মাটির যে পেন্সিল, ওটা দিয়ে বাচ্চাকে লিখে দেওয়া হতো। এরকম করে ধরিয়ে, লেখো তো বাবা, ধরো, এরকম করে ও একটা লিখে দেওয়া হতো। এই অনুষ্ঠান করে দেওয়া হতো বলে এইটার নাম হচ্ছে হাতে খড়ি অনুষ্ঠান। তাহলে হাতে খড়ি মানে অনুষ্ঠান। আমরা বলি এই স্কুলটা আমার হাতে খড়ি, মানে কি? ওখান দিয়ে আমার সূচনা হয়েছে। হাতে খড়ি মানে অনুষ্ঠান অথবা সূচনা। তাহলে গায়ে হলুদ গেছে, হাতে খড়ি গেছে। এবার হচ্ছে মুখে ভাত। সাধারণত যারা একটু সচ্ছল পরিবার, সেখানে আনুষ্ঠানিকভাবে ভাত খাওয়ানো হয়, অন্নপ্রাশন করা হয়। হিন্দুরা অন্নপ্রাশন করে, মুসলমানরা মুখে ভাত অনুষ্ঠান করে। অর্থাৎ বলা হয় যে আজ এই বাচ্চাটা ভাত খেতে শুরু করলো। যে নকুল কুমারের গান আছে না, গানটা হচ্ছে গানটার ভাষা হলো, শুধু দুধ খেতে চাই না তো, মাছে ভাতে গেছে মন, অন্নপ্রাশন। অন্নপ্রাশন গানটা হচ্ছে অন্নপ্রাশন। শুধু দুধ খেতে চাই না সে মাছে ভাতে গেছে মন, অন্নপ্রাশন। আজকে থেকে সে ভাত খাবে, আনুষ্ঠানিকভাবে খাওয়ানো হয়, তার নাম হচ্ছে মুখে ভাত অথবা অন্নপ্রাশন। এই হচ্ছে মুখে ভাত। যখন এ বিভক্তি আছে, হাতে খড়িতে এ বিভক্তি আছে, গায়ে হলুদে এই বিভক্তি আছে, তাই একটি বিভক্তি আছে বিধায় একে বলা হয় অলুক বহুব্রীহি। এবার হচ্ছে কত নম্বর গেল? সংখ্যাবাচক, সমানাধিকরণ, ব্যাধিকরণ,
বেতিহার অলুপ। এবারে 6 নম্বর, এবার আসছে মধ্য পদলোপী। মধ্য পদলোপী। এখন এখানে কেউ কেউ ওই যে গায়ে হলুদ, হাতে খড়ি, এগুলোকেও মধ্য পদলোপী বলেছেন, কিন্তু আমি বলি না। মধ্য পদলোপীতে মধ্যের পদই লুপ্ত হতে হয়। ধরো এইটা দেখো, এই যে দেখো মহাযাত্রা। মহাযাত্রা এটা কি হবে? মহা সমারোহে যে যাত্রা। তাহলে যে একেবারে কর্মধারার মতো মাঝখানে যে চলে এসছে, একদম কর্মধারার মতো মাঝখানে যে চলে এসছে, কিন্তু সমস্যাটা হলো মহাযাত্রা মানে হলো শেষ যাত্রা বা মৃত্যু যাত্রা। এখানে এই পার্থক্য। মহাযাত্রায় যদি মৃত্যুযাত্রা না বোঝাতো, এটা হতো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেহেতু অর্থ বদলে গিয়ে মহা বোঝায়নি বা যাত্রা বোঝায়নি, এটা বুঝিয়েছে মৃত্যু, সুতরাং এটি বহুব্রীহি হয়ে গেছে, তাই এটি মধ্যপদলোপী বহুব্রীহি। আরেকটি দিচ্ছি রাজপুত। রাজপুত এই ব্যাসবাক্য হবে রাজার পুত্র। এটা তো তৎপুরুষ হওয়ার কথা ছিল, কিন্তু রাজপুত মানে ভারতবর্ষের একটা জাতি। ভারতবর্ষের মহারাষ্ট্র নামক একটা রাজ্য আছে, ওই রাজ্যের অধিবাসীদেরকে বলা হয় রাজপুত, বলা হতো ইতিহাসে। রাজপুত মানসিংহ, উদয় সিংহ, সংগ্রাম সিংহ, ওই রাজ্যটার আগের নাম ছিল রাজপুতনা। এই জন্য রাজপুতনার অধিবাসীদেরকে বলা হতো রাজপুত। সুতরাং রাজপুত বললে রাজার পুত্র ব্যাসবাক্য হলেও আসল অর্থ কিন্তু একটি জাতিকে মিন করে, একটি জাতিকে বোঝায়, তাই এটি মধ্যপদলোপী বহুব্রীহি। এবার 6 নম্বর, এটা হচ্ছে নৈ বহুব্রীহি। নৈ বহুব্রীহি যেমন নি পেয়ে মানে পা নাই যার, পা নাই যার। সুতরাং নি পেয়ে, তাই এটা ন পেয়ে দিয়েও করা যাবে, ব্যাসবাক্য ন পেয়ে দিয়েও করা যাবে, বা পা নাই যার। এটা হচ্ছে নয় বহুব্রীহি। এখন বেতার, তার নাই যার, তার নাই যার। বেকার কি হবে? কর্ম নাই যার। সুতরাং না বোঝাচ্ছে, তাই এটি ন ইয় নয় বহুব্রীহি। সর্বশেষ বহুব্রীহিতে চলে আসছি, একদম আমার ক্লাসের শেষ প্রান্তে। এটার নাম হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। এর শেষে কি থাকবে? প্রত্যয় থাকবে, এটা মোছা হয়নি। প্রত্যয়ান্ত বহুব্রীহির শেষে প্রত্যয় থাকবে। আমি দেখাচ্ছি, সূর্যমুখী। এই যে ই বিভক্ত মানে ই প্রত্যয় আছে, সূর্যের দিকে মুখ যাহার বা যার। তারপরে শূর্পনখা, এই যে আ প্রত্যয় আছে, আ প্রত্যয়। আমি বলেছিলাম প্রত্যয় থাকবে তৎপুরুষ সমাসে, কিন্তু এই প্রত্যয়ান্ত বহুব্রীহিতে কিন্তু প্রত্যয় রয়েছে। শূর্পনখা হচ্ছে রাবণের বোন। যে শূর্পনখা রামচন্দ্রের সঙ্গে প্রেম নিবেদন করেছিল, রামচন্দ্রের কাছে প্রেম নিবেদন করেছিল, তাই লক্ষ্মণ রেগে যে শূর্পনখার নাক কান কেটে দিয়েছিল।
যে কারণে মহারাগে ক্ষোভে রাবণ সীতাকে হরণ করেছিল। যে পাকসাট মারে পক্ষী আর দেয় গালি, রাবণের সঙ্গে যুদ্ধ করে মহাবলী আকাশে উঠিয়া দেখে রাম বহুদূর, আঁচড়ে কামড়ে তার রথ হইল চূড়, ছিড়িল ঠোঁটের ঘাই সারথীর মুন্ড, রথধ্বজ ভাঙ্গিয়া করিল খণ্ড খণ্ড, ব্যতিব্যস্ত দশানন জলে ক্রোধানলে, রথ হইতে সীতারে রাখিল ভূমিতলে, পালাইতে চান সীতা নাহি পান পথ, চতুর্দিকে মহাবন বেষ্টিত পর্বত, ভয়েতে কাঁদেন সীতা করিয়া ব্যগ্রতা, অন্তরিক্ষে হাহাকার করেন দেবতা, যুঝে পক্ষীরাজ কিন্তু অন্তরেতে ত্রাস, বৃক্ষডালে বৈশা তার ঘন বহে শ্বাস, আরবার জটায়ু সাহসে করি ভর, মহাযুদ্ধ করে পক্ষী অতি ঘোরতর, রাবণের মুকুট যে রত্নেতে নির্মাণ, ঠোঁট দিয়া পক্ষী তাহা করে খান খান, দুর্জয় রাবণ রাজা ত্রিভুবন জিনে, কি করিতে পারে তার পক্ষীর পরাণে। এই বিরাট লম্বা কাহিনী রামায়ণ, আমি বলতে গেলে দিনকে রাত হয়ে যাবে, রাতকে দিন হয়ে যাবে। তো এই রামায়ণে সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ। কেন হরণ করেছে? ওই শূর্পণখা রামচন্দ্রের সঙ্গে প্রেম নিবেদন করেছে। সেই প্রেমে রামচন্দ্র সাড়া দেয় নাই, পরন্তু লক্ষণ শূর্প মানে কুলোর মতো নখ, যার বড় বড়, শূর্পণখার নাক কান কেটে দিয়েছে, যে জন্য রামচন্দ্র সীতাকে হরণ করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। এই তো মোটামুটি আজকের ক্লাস আবার একটু ঝালিয়ে দিচ্ছি। সেটা হলো যে যখন ওই একটি শব্দের শুরুতে উপসর্গ বা যথা থাকবে, ওটি অবৈভাব। আবার শব্দের মাঝে শব্দ প্রবেশ করানো গেলে, যেমন আমরা বলেছি মোটরসাইকেল, মোটর চালিত সাইকেল, ঘর জামাই, ঘর আশ্রিত জামাই, শব্দের মাঝে শব্দ প্রবেশ করাতে পারলে আর পরপদের প্রাধান্য থাকলে মধ্যপদ লোভী কর্মধারী সমাস হবে। আর তেঁতুল টক, কাজল কালো, তুষার ধবল, রক্ত লাল, ওই শব্দটি যদি চিরন্তন সত্য হয়, পরপদের ব্যাখ্যা রয়েছে, পরপদে পূর্বপদের বৈশিষ্ট্য রয়েছে, মানে পরপদটাই বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? পূর্বপদের বৈশিষ্ট্য। কাজল কালো, কালোটা কার বৈশিষ্ট্য? কাজলের বৈশিষ্ট্য। রক্ত লাল, লালটা কার বৈশিষ্ট্য? রক্তের বৈশিষ্ট্য, ওটা উপমান। আর যখন মিথ্যা এবং দুয়ের মধ্যে তুলনা আছে, চাঁদ মুখ, বাহুলতা, লৌহ মানব, পুরুষ সিংহ, ফুলকপি, তখন সেটা উপমিত। আর প্রথম পদটা দেখা যায় না, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু কল্পনা আছে। মন রূপ মাঝি, প্রেম রূপ সাগর, বিষাদ রূপ সিন্ধু, জীবন রূপ তরী, এরকম যদি হয়, সেটা রূপক কর্মধারায়। শব্দের মাঝে যখন বিভক্তি চলে আসে, রথ দেখা, রথকে দেখা, কলা বেচা, কলাকে বেচা, শিশির সিক্ত, শিশির দ্বারা সিক্ত, জেল মুক্ত, জেল হতে মুক্ত, দুগ্ধ ধৌত, দুগ্ধ দ্বারা ধৌত, লৌহ নির্মিত, লৌহ দ্বারা নির্মিত, স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত, ছায়া শীতল, ছায়া দ্বারা শীতল, মধু মাখা, মধু দ্বারা মাখা, বিলেত ফেরত, বিলাত হতে ফেরত, তখন কিন্তু সেটা তৎপুরুষ হয়ে যাবে। আর আমি বলে দিয়েছি, উৎকৃষ্ট গাছ যেগুলো, আম গাছ, জাম গাছ, তাল গাছ, খেজুর গাছ, উৎকৃষ্ট ফল কেনা বেচা হয় যেগুলো, আপেল গাছ, এই গাছগুলো ষষ্ঠী তৎপুরুষে যাবে। আর নিকৃষ্ট ফল, যে ফলগুলো মানুষ বাজারে ঘাটে কেনা বেচা করে না, যেমন অর্জুন বৃক্ষ বা বট গাছ বা শিউল গাছ, বাটাম গাছ, বাবলা গাছ, ওগুলো তো ফল টল ওরকম হাটে বাজারে বিক্রি হয় না বা উৎকৃষ্ট জাতের ফল নয়। এগুলোকে মধ্যপদলোভী কর্মধারায় নিয়ে যেতে হবে। আর উপপদ তৎপুরুষ বলেছিলাম যে ব্যাসবাক্যটা করতে হবে মাঝে ক্রিয়া, শেষে যে, কর্ণচুরি করে যে, খতে চরে যে, প্রিয় বাক্য বলে যে, এইভাবে উপপদ তৎপুরুষ চিনে ফেলতে হবে। দ্বিগু সমাস হচ্ছে সংখ্যা যত, জিনিস তত। সংখ্যার সঙ্গে জিনিসে মিল থাকবে। যেমন চৌরাস্তা 4টি রাস্তা বোঝাবে, কিন্তু চৌবাচ্চা 4টি বাচ্চা বোঝাবে না বলে চৌবাচ্চা বহুব্রীহি। তাহলে সংখ্যা থাকবে কিন্তু সংখ্যা মিলবে না, সংখ্যা থাকবে সংখ্যা মিলবে না, অর্থই বদলে যাবে, ওটা চলে যাবে সংখ্যাবাচক বহুব্রীহিতে। বহুব্রীহি হলো ভিন্নার্থক শব্দ। বহুব্রীহিতে যা লেখা থাকবে তা বোঝাবে না, অন্য একটি অর্থ বোঝাবে। এইভাবেই আমরা সমাজকে চিনতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।